Bismillahirrahmanirrahim. Wala taqulu liman yuqtalu fi sabilillahi amwat bal walakin la tash'urun. Walanabluwannakum bisyai'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfus wa naqsin minal amwali wal anfusi wath thamarat wa basyiris sabirina alladzina idza asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilaihi raji'un. Sadaqallahul azim. বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এই ধরনের লোকেরা আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না। আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো বা তোমাদের জান মাল ও ফসলাদির ক্ষতি সাধন করে। এ অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তুমি সে ধৈর্যশীলদের জান্নাতের সুসংবাদ দান করো। যখনই তাদের উপর কোনো বিপদ আসে তখন তারা বলে, আমরা অবশ্যই আল্লাহর জন্য, আমাদের তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। মহান আল্লাহ যথার্থই বলেছেন। সূরা আল বাকারা আয়াত 154 থেকে 56, মদিনায় অবতীর্ণ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার, ক্রন্দন আর সশস্ত্র আহ্বানের মাঝে উল্লাস করছে অন্ধ জনতা। ওরা বলে, এখন ভোর, কিন্তু জীবন পানে তাকিয়ে আমি দেখি রাত্রি, ঘোর অমানিসা। বিদ্যুৎ চমকানো আর বজ্রপাতে মনে হয় দূরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাতাসে বৃষ্টির নাম গন্ধ নেই। রক্তের ধারা বইছে প্রবল। সেদিন রক্তের ধারা বয়ে চলেছিল ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সিঁড়িতে। বুলেটের আঘাতে ঝাঁঝরা আর ক্ষতবিক্ষত হয়েছিল সেদিন জাতির পিতার পরিবার। এখন বক্তব্য শুনব আমাদের ইতিহাস বিভাগের প্রভাষক
মোহাম্মদ জাহিদুল ইসলামের। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শোক দিবস ও আলোচনা সভায় উপস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষবৃন্দ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এছাড়া যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 15ই আগস্ট। বাঙালি জাতির জন্য দিনটি অত্যন্ত বেদনাদায়ক, কারণ আমরা জানি আজ থেকে 45 বছর আগে 1975 সালের ঠিক এই দিনে বাঙালি জাতি হারিয়েছে আমাদের অভিভাবক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিপথগামী কিছু সেনা সদস্য এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। তারা আমাদের ইতিহাসকে করেছে রক্তাক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার জীবনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার, মহানুভব, দরদী, অন্যের প্রতি সহানুভূতিশীল। 1938-39 সালের ঘটনা। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন হাই স্কুলের ছাত্র। সম্ভবত তিনি 7ম বা 8ম শ্রেণীর ছাত্র। তখন তার স্কুল পরিদর্শনে বেঙ্গল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট পরিদর্শনে আসার কথা। তিনি আসলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অল্প বয়সে তার সহপাঠীদেরকে নিয়ে তার কাছে গেলেন। তিনি তার কাছে দাবি করলেন, আমাদের যে স্কুলের ছাদ আছে, ছাদটি খুবই জরাজীর্ণ, আমাদের ছাদটি সংস্কার করা দরকার। এই বাচ্চা ছেলের কাছ থেকে এমন দাবি শুনে শেরেবাংলায় কি ফজলুল হক, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি খুব বেশি খুশি হলেন এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিশ্চিত করলেন, খুব অল্প সময়ের মধ্যেই তোমার স্কুলের ছাদ মেরামত করা হয়ে যাবে। আর হ্যাঁ, পরবর্তীতে এরকম কোনো দাবি দেওয়া থাকলে তুমি অবশ্যই আমার কাছে যাবে। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কুল জীবনের ঘটনা। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থ শ্রেণীর কর্মচারীদের একটি যৌক্তিক আন্দোলন চলছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং সেই আন্দোলনে যোগ দেওয়ার কারণে তাকে জেলে বন্দী হতে হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো দরকার ছিল না সেই আন্দোলনে যোগ দেওয়ার, কিন্তু শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার এবং এজন্যই তিনি সে আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেছিলেন স্বেচ্ছায়। এরপর যখন ভাষা আন্দোলন শুরু হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভাষা আন্দোলনেও অ্যাক্টিভ, তৎপর ছিলেন এবং তিনি সেখানে খুব ভালো ভূমিকা রেখেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, আমার মায়ের ভাষার জন্য আমাকে যদি জীবন দিতে হয়, আমি জীবন দিব। এভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দেখি জীবনের প্রত্যেকটি পর্যায়ে, ছাত্র জীবন, শিক্ষা জীবন, পরবর্তীতে তিনি যখন রাজনীতিতে শুরু করেন তখনও একটি ভূমিকা পালন করেন। আমরা জানি 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের বাঁচার দাবি 6 দফা পেশ করেছিলেন। এই 6 দফা দাবি, বাঙালির বাঁচার দাবি এই জন্য ছিল কারণ এই 6 দফা দাবিতে যা ছিল তার মাধ্যমে বাঙালি স্বায়ত্তশাসন পাবে, তারা তাদের অধিকার পাবে। কিন্তু পাকিস্তান সরকার আমাদের এই অধিকারকে ছিন্ন করতে চেয়েছিল, আমাদের অধিকার দিতে নারাজ ছিল। এজন্য তারা ষড়যন্ত্র শুরু করে 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ তারা জানে তাদের এই প্রাণের নেতাকে বন্দী রেখে কোনোভাবেই আন্দোলন জোরদার করা যাবে না। এই জন্য সবাই আন্দোলন শুরু করে এবং 1969 সালে গণ অভ্যুত্থানের ফলে পাকিস্তান সরকার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি পাবার পর আবার আন্দোলন শুরু করে। পরবর্তীতে 1970 সালে পাকিস্তান সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে। পরবর্তীতে পাকিস্তান সরকার এই আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করতে থাকে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আন্দোলন শুরু করেন। তিনি 7 মার্চের বিখ্যাত ভাষণ দেন। এরপর 26 মার্চের প্রথম প্রহরে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করার পূর্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর 26 মার্চের প্রথম প্রহরে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে বন্দী করে পাকিস্তানে নিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করি। আমরা লাল সবুজ একটি পতাকা পাই। বাংলাদেশ একটি স্বাধীন দেশে পরিণত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি কোনো ভূমিকা না রাখত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না করত, হয়তো বা আমরা এখনো সেই পাকিস্তানের অংশই থেকে যেতাম। আমরা অত্যাচারিত, নির্যাতিত হতাম। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরের বেশে দেশে ফিরে আসেন এবং এদেশের সাধারণ জনগণ তাকে বুকে জড়িয়ে নেন এবং তাদের মনের মধ্যে যতটুকু স্নেহ ছিল, ভালোবাসা ছিল, সবকিছু ঢেলে দিয়েছিলেন বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ গড়ার জন্য আত্মনিয়োগ করলেন। তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করতে লাগলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব বেশি দিন সময় পেলেন না। মাত্র 3 বছর 7 মাস পরে এদেশের কিছু বিপথগামী সেনাবাহিনীর লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, তাকে নৃশংসভাবে হত্যা করে তার পরিবার সহ। ওই দিন তার পরিবারের মোট 18 জন লোককে নির্মমভাবে হত্যা করেছিল এই সেনাবাহিনীর লোক। এই জন্য 15 আগস্ট এই দিনটি আমাদের জন্য খুবই বেদনাদায়ক। এই দিনটি আমাদের জন্য কোনোভাবেই ভালো না। এই দিনটি আমাদের জন্য বিষাদে মাখা। আমরা জানি বাংলাদেশের ভোর হয় পাখির ডাকে, পূব আকাশ রাঙা হয় আবির মেখে। কিন্তু 1975 সালের 15 আগস্ট পাখির ডাকে, পাখির গানে মানুষের ঘুম ভাঙেনি। সেদিন মানুষের ঘুম ভেঙেছিল পাখির কান্নার শব্দ শুনে। পূব আকাশে আবির মাখানো ছিল না, পূব আকাশে মাখানো ছিল ছোপ ছোপ রক্ত। আর সেই রক্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সন্তানদের এবং প্রিয়তমা পত্নীর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং এই দিনটি কিরকম ছিল, এ বিষয়ে কবি নির্মলেন্দু গুণ চমৎকার দৃশ্য ফুটে গেছেন তার কবিতায়। কবি লিখেছেন, তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদির রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তম পত্নী, বাল্যবিবাহিত পত্নী, আমাদের নির্যাতিত মা। 1975 সালের 15 আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো। ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধু সহ তার পরিবারের মোট 18 জনকে হত্যা করা হয়। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে পাষণ্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, এমনকি 4 বছরের শিশু বাবু, এমনকি অন্তঃসত্ত্বা বধূ। লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হামিদের বই 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, এই বইটিতে তিনি অঙ্কন করেছেন 15 আগস্টের সেই ঘটনা। আমি সেখান থেকে কিছু ঘটনা তুলে ধরছি। 1975 সালের 14 আগস্ট দিনটি খুব ভালো ছিল না। রাজধানীর বিভিন্ন স্থানে সেদিন খামাখায় ছিল বিভিন্ন ধরনের উত্তেজনা। পরদিন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবার কথা ছিল। নিরাপত্তা কর্মীরা সেই বিষয়ে সতর্ক ছিল।
কিন্তু কে জানতো সেই সময়ই উত্তরপাড়ায় চলছে বঙ্গবন্ধু হত্যার মহড়া। দিন গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন তৎপর হয়ে ওঠে ঘাতকরা। তারা তাদের কামান, ট্যাঙ্ক সহ প্রস্তুত হতে থাকে এবং সন্ধ্যা বাড়ার সাথে সাথে তারা তাদের কার্যক্রম বাড়াতে থাকে। রাত 11:30। মেজর ডালিম, মেজর হুদা, মেজর নূর, মেজর শাহরিয়ার, মেজর রাশেদ সহ সবাই একত্রিত হয়। তারা সবাই একত্রিত হয়ে পরিকল্পনা করতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে তারা হত্যা করবে। রাত 12:30। মেজর ফারুক ব্রিফিং করেন এবং ফাইনালি তখন সবাই জানতে পারে যে আজই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হচ্ছে। সবাই প্রস্তুত হতে থাকে। পরবর্তীতে যখন ভোর হলো, ভোর 5টা, তখন রীতিমতো ধানমন্ডিতে গোলাগুলি শুরু হয়ে গেছে। ঘাতকদের একজন মুসলিম উদ্দিন, তিনি সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাসায় আক্রমণ করে ভোর 5:10। শেখ ফজলুল হক মনি তখন পত্রিকা পড়ছিলেন প্রতিদিনের মতো, কিন্তু হঠাৎ করেই ঘাতকরা সেখানে ঢুকে পড়ে। শেখ ফজলুল হক মনি কোনো কথা বলার আগেই ঘাতকরা তার বুকে গুলি চালায় এবং গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। গুলির শব্দ শুনে যখন তার অন্তঃসত্ত্বা বধূ নেমে আসে, তাকেও ঘাতকরা ব্রাশ ফায়ার করে সাথে সাথে হত্যা করে। আল্লাহর বিশেষ রহমতে সেদিন বেঁচে গিয়েছিল তাদের 2 ছেলে, শামস পরশ এবং শেখ ফজলে নূর তাপস। এরপর ভোর 5:15 তখন সেনাবাহিনীর 2 প্লাটুন সৈন্য চলে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসায়। তখন সবাই ঘুমাচ্ছিল। তারা হঠাৎ করে গুলি করতে থাকে। গুলির শব্দ শুনে আব্দুর রব সেরনিয়াবাত দরজা খুলে দেন এবং সাথে সাথে তারা সবাই ভিতরে ঢুকে পড়ে। তারা সবাই ভিতরে ঢুকে তাদের সবাইকে ড্রয়িং রুমে জমা করে, একসাথে করে এবং সেখানে সবাইকে একসাথে ব্রাশ ফায়ার করে হত্যা করে। আব্দুর রব সেরনিয়াবাত, তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি এবং কি এমনকি তার 4 বছরের যে নাতি ছিল বাবু, তাকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুর রব সেরনিয়াবাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফোনে ঘটনা জানানোর চেষ্টা করেছিলেন। পরবর্তীতে ঘাতকরা যখন আব্দুর রব সেরনিয়াবাতকে হত্যা করে, তাদের সবাইকে হত্যা করে, তখন তাদের সবার প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে ধানমন্ডির 32 নং সড়কের 677 নম্বর বাড়িতে, কারণ এই বাড়িতেই সপরিবারে বাস করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন ভোর 5:30। তখন সেনাবাহিনীর একটি বিশাল গ্রুপ চলে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির গেটে। সেখানে যে তারা হইচই করতে থাকে এবং গোলাগুলি করতে থাকে। গুলির শব্দ শুনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুম থেকে ওঠেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বারান্দায় শুয়েছিলেন তার গৃহকর্মী আব্দুল এবং রমা, এবং নিচে শুয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহকারী মহিতুল। এই শব্দ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন কিছু একটা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একান্ত সহকারী মহিতুলকে ফোন করে বলেন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করতে। মহিতুল পুলিশ কন্ট্রোল রুমে ফোনে কাউকে না পেয়ে সে গণভবনে ফোন করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার চশমা ছাড়াই খালি গায়ে তিনি নিচে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন পরিস্থিতি খুব বেশি ভালো নয়। তিনি আবার উপরে চলে গেলেন। তিনি বিভিন্ন জনকে ফোন করার চেষ্টা করতে লাগলেন। তিনি তার একান্ত সচিব জামিলকে ফোন করলেন। তিনি তখনকার অধিনায়ক সেনাবাহিনীর প্রধান কেএম শফিউল্লাহকে ফোন করলেন। তিনি বললেন, তোমার বাহিনী আমার বাড়িতে আক্রমণ করেছে, তুমি কিছু করার চেষ্টা করো। বঙ্গবন্ধুর গৃহকর্মী রমা উপরে চলে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে ঘটনাটি বলেন। শেখ কামাল ঘটনাটি দেখার জন্য নিচে চলে যান।
তিনি তাদের একান্ত যারা বাহিনী ছিল তাদেরকে বলেন, তোমরা এদেরকে কিছু করো। পরক্ষণেই গেট দিয়ে বারান্দায় নিচতলায় ঢুকে পড়ে ঘাতকরা। ঘাতকরা শেখ কামালের পায়ে গুলি করে সর্বপ্রথম, এবং শেখ কামাল যখন বলেন আমি শেখ মুজিবুর রহমানের সন্তান, তখন ঘাতকরা তাকে নির্বিচারে গুলি করে সর্বপ্রথম তাকে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে ফোনে বিভিন্ন জনকে জানানোর চেষ্টা করেও তিনি সফল হয়নি। মেজর জামিল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেভ করার জন্য আসছিলেন, ঘাতকরা সুবহানবাগে রাস্তায় তাকে হত্যা করে। এরপর ঘাতকরা বঙ্গবন্ধুর পরিবারের আরো বাকি কয়েকজনকে, দু একজনকে হত্যা করে। এরপর কিছুটা সময় নীরব হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে সবাই বসে আছে। যখন কোনো গুলির আওয়াজ নেই, তখন সবাই বঙ্গবন্ধু ভাবলো নিশ্চয়ই ঘাতকরা চলে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরজা খুলে বেরোতেই ঘাতকরা ঘেরাও করে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তখন মেজর হুদা এবং মেজর নূর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেন, আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি, আপনি এখন থেকে বন্দী। শেখ মুজিবুর রহমান তখন বলেন, তোদের এত বড় সাহস, তোরা আমাকে মারতে চাস? যেখানে পাকিস্তানের পুলিশরা, সেনাবাহিনী আমাকে মারতে পারেনি। আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে কেউ মারতে পারে না, সবাই আমাকে ভালোবাসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিলেন। মেজর হুদা এবং মেজর নূর হঠাৎ করে বঙ্গবন্ধুর দিকে গুলি ছুটতে থাকেন এবং গুলি করে ঝাঁঝরা করে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুক, এবং আমাদের এই জাতিকে পিতৃহারা করেন। বঙ্গবন্ধুর গায়ে তখন 18টি গুলি করে, এবং সাথে সাথে পরবর্তীতে শেখ জামাল, বঙ্গবন্ধুর দুই ছেলে বধূ যারা ছিল তাদেরকে তারা সেখানে হত্যা করে। তখন বাকি ছিল বঙ্গবন্ধুর সহোদর আবু নাসের, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর প্রিয়তমা পত্নী। পরবর্তীতে আবু নাসের এবং শেখ রাসেলকে নিয়ে যাওয়া হয়। শেখ নাসির বলেন, আমি তো রাজনীতি করি না, আমি ব্যবসা করে খাই, তোমরা আমাকে কেন হত্যা করতে চাও? কিন্তু ঘাতকরা সে কথা শুনেনি। ঘাতকরা শেখ নাসিরকে গুলি করতে থাকে এবং শেখ নাসির পানি পানি বলে চিৎকার করতে থাকে। ঘাতকরা পানির পরিবর্তে তাকে আরেকটি গুলি করে হত্যা করে ফেলে। এই ঘটনাটি দেখে শেখ রাসেল অত্যন্ত ভীত হয়ে যান। সে গৃহকর্মী রমাকে বলতে থাকেন, ভাইয়া ওরা আমাকে মারবে না তো? রমা আশ্বস্ত করেন, না ভাইয়া তুমি ছোট, ওরা তোমাকে মারবে না। পরবর্তীতে ঘাতকরা শেখ রাসেলকে উপরে নিয়ে যান। শেখ রাসেল বলেন, আমি মায়ের কাছে যেতে চাই, আমি মায়ের কুলে ফিরতে চাই। ঘাতকরা তাকে উপরে নিয়ে যান। তাকে উপর নিয়ে যান ঠিকই, কিন্তু মায়ের কুলে নয়। সেখানে যেয়ে তার মা সহ শেখ রাসেলকে নির্মমভাবে সেদিন হত্যা করে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন এই পরিবারের মধ্যে, কারণ শেখ হাসিনা তার হাজবেন্ড সহ তখন জার্মানিতে ছিলেন এবং শেখ রেহানাও জার্মানিতে ছিলেন। এইভাবে ঘাতকরা নির্মমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের মোট 18 জন মানুষকে এই দিন নির্মমভাবে হত্যা করেছেন। এই জন্য 15 আগস্ট দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত গ্লানিকর। এর চেয়ে গ্লানির আর কিছুই নেই। নিজের বাড়িতে সপরিবার তিনি নিহত হলেন, জাতির জনক, জাতি পিতৃহীন হলো। যে জাতি মাত্র 3.5 বছর আগে বুকের রক্ত দিয়ে গড়ে তুলেছিল এই দেশ, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য, সেই জাতি আজ কলঙ্কিত হলো পিতৃঘাতক হিসাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন, তখন কেন তাকে হত্যা করা হলো? এ ব্যাপারে বিভিন্ন জন লিখেছেন। তারা লেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের নব্যধ্বনি, নতুনভাবে গড়ে ওঠা সিভিল, তখন নিষিদ্ধ ধর্মীয় ও সাম্প্রদায়িক গোষ্ঠী এই ভেবে ভীত হয়ে উঠে যে শেখ মুজিব কেবল দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করেই ক্ষান্ত হবেন না, তিনি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার পথে এগোবেন। তিনি প্রশাসনের নিচুতলা থেকে উঁচুতলা পর্যন্ত
নতুনভাবে ঢেলে সাজাবেন। তিনি সকল প্রকার বৈষম্য ও ধর্মের নামে রাজনৈতিক ব্যবসা উচ্ছেদ করবেন। ফলে এই চক্রগুলো যাদের স্বার্থে আঘাত লাগবে তারা মনে করেছিল, তারা সবাই একত্রিত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার জন্য পরিকল্পনা করতে থাকে এবং এই দিনে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব তিনি ছিলেন সাহসী, তিনি ছিলেন দেশপ্রেমিক, সকল প্রকার বৈষম্য বিরোধী। তিনি দেশের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় দেশকে বৈষম্যহীন করতে চেয়েছেন, এজন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে বহুবার কারাবরণ করতে হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মোট 18 বার কারাবরণ করতে হয়েছে তার মাত্র 55 বছরের জীবনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট 4682 দিন কারাগারে ছিলেন, অর্থাৎ তিনি তার 55 বছরের জীবনে প্রায় 11.5 বছরই কারাগারে কাটিয়েছেন। আমরা জানি দক্ষিণ আফ্রিকার রূপকার নেলসন ম্যান্ডেলা জাতির জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক তেমনি নিজের কোনো স্বার্থের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের কোনো দোষ ছিল না। তিনি নিজের অপরাধে কখনো জেলে যাননি। তিনি যদি চাইতেন তার নিজের অধিকার, তার নিজের স্বার্থ দেখতে, তাহলে তাকে কখনো কারাগারে যেতে হতো না। তিনি খুব ভালো জীবনযাপন করতে চেয়েছেন, কিন্তু তিনি চেয়েছেন মানুষের অধিকার আদায় করতে, সুবিধাবঞ্চিত মানুষকে তার সুযোগ ফিরিয়ে দিতে, তার সুবিধা দিতে। এজন্য আজকের এই দিনে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে শিক্ষা নিতে হবে। আজকের এই দিনে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে একটি শোষণ ও বৈষম্যহীন দেশে পরিণত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা শান্তি পাবে এবং তার শাহাদাত সার্থক হবে, এবং তাহলে বাংলাদেশ সত্যিকারের একটি সোনার বাংলা হয়ে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ, আর বাংলার মানুষকে উনি গভীরভাবে বিশ্বাস করতেন এবং ভালোবাসতেন। রামেশ্বর নাথ রাও সেই সময় ছিলেন ভারতের গোয়েন্দা বিভাগ রয়ের প্রধান। উনি 1975 সালে 15 আগস্টের এই নির্মম ঘটনার অনেক আগেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছিলেন যে আপনার সরকারকে উৎখাত করা এবং আপনাকে হত্যার জন্য চক্রান্ত হচ্ছে। বঙ্গবন্ধু সেটা কর্ণপাত করেননি। উনি বলেছেন বাংলার মানুষ এটা করতে পারে না। 15 আগস্টের আগে রামেশ্বর নাথ কাউ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে অনুমতি নিয়ে বেনারসি পান বিক্রেতার ছদ্মবেশে বাংলাদেশে এসেছিলেন এবং 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসায় ওনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রামেশ্বর বলেছিলেন যে স্যার আপনাকে হত্যা করা হবে এবং আপনাকে সপরিবারে হত্যা করা হবে। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মানুষ এটা করতে পারে না, তুমি এগুলো ভুল তথ্য দিচ্ছ। উনি পরিচয় দিয়েছিলেন আমি রয়ের চিফ, কিন্তু বঙ্গবন্ধুকে কিছুতেই এটা বিশ্বাস করাতে পারেননি। রামেশ্বর বলেছিলেন কে কে এর সঙ্গে জড়িত চক্রান্তের সঙ্গে, সেই সব তথ্য উনি দিয়েছেন। বঙ্গবন্ধু বলেছিলেন এরা আমার ছেলের মতো, এরা এটা করতে পারে না। উনি শেষ পর্যন্ত অনুরোধ করেছিলেন আপনার পরিবারের সদস্যগুলিকে অন্তত গ্রামের বাড়িতে রেখে আসুন। বঙ্গবন্ধু কিছুই আমলে নেননি, আর তার পরিণতিতে সপরিবারে
জীবন দিয়ে এই বিশ্বাস, এই ভালোবাসা মূল্য দিতে হয়েছে তাকে। এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নুরুন নবী স্যারকে। আসসালামু আলাইকুম। আজকে শোক দিবস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ড আজকে এই দিনে ঘটে। আজকে মঞ্চে ভূমিষ্ঠ মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ স্যার, আমার সম্মানিত উপাধ্যক্ষ বৃন্দ স্যার এবং সহকর্মী বৃন্দ, আমরা কিছুক্ষণ আগে একটা ন্যারেটিভ শুনলাম আমাদের সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে, জাহিদুল ইসলামের কাছ থেকে, যে কীভাবে সপরিবারে এবং কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে একই দিনে পাশাপাশি সময়ে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। বিষয়টা এমন না যেটা কোনো পার্সোনাল ক্রাইম, বিষয়টা ছিল পলিটিক্যাল মার্ডার। কারণ দেশ স্বাধীন হবে এটা বৃহৎ শক্তি আমেরিকা কখনোই মানতে চায়নি। 1970-তে আমেরিকার এক রাষ্ট্রদূত এসে ওনাকে বলেছিলেন যে লেস দেন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার চেয়ে কম এমন কিছু আপনি এক্সপেক্ট করেন। উনি বলছেন না, তখন ওই বিষয়টা হলো যে ষড়যন্ত্রটা ছিল দেশি বিদেশি। কেবল একটা পার্সোনালি কেউ খেপে গেল, তারপরে একটা কিছু ঘটলো, ব্যাপারটা কিন্তু তা ছিল না। ইভেন এই অঞ্চলে, এই সাউথ ইস্ট এশিয়ার একটা পত্রিকা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এর প্রখ্যাত সাংবাদিক, আমেরিকান সাংবাদিক লরেন্স, সম্ভবত লরেন্স নাম, উনি তার বইয়ে লিখেছিলেন বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন বইয়ে উনি স্পষ্ট লিখছিলেন যে এইখানে তখন যিনি স্টেশন চিফ ছিলেন, সিএ রেজেন্ট স্টেশন চিফ ফিলিপ চেরি, উনি ডাইরেক্টলি ইনভলভ ছিলেন। তখনকার আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন, তার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, তার তো ডায়েরির মধ্যে লেখা ছিল, যেটা কিনা তার সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মরিস, রজার মরিস, তার ডায়েরিতে দেখতে পেয়েছেন তিনজনের নাম। সেই একজন হচ্ছে সেই চিলির প্রেসিডেন্ট ডক্টর সালভাদর আলেন্দে, উনি পেশায় চিকিৎসক ছিলেন, পরে প্রেসিডেন্ট হন। কম্বোডিয়ার তখনকার কম্বোডিয়ার প্রেসিডেন্ট হিউ সাম্পান, এবং আমাদের এই জাতির পিতার নাম। ওনার কাছে ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া ছিলেন থ্রেট, কারণ পলিটিক্যাল ডিপ্লোমেসিতে এই তিনজনই ছিলেন সমাজতান্ত্রিক ভাবধারা। তো যাই হোক, সেই যে ষড়যন্ত্র, ওটা কখনোই থামেনি। কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা বা কোনো দায়সারা গোছের কথা দিয়ে কাউকে খুব সরাসরি দায়ী করাটা ঠিক হয় না। অবশ্যই ওই বইয়ে আরো লেখা ছিল, সেই বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন, যেটা লরেন্স লিখেছিলেন, ওইখানে এই দেশের এই প্রসঙ্গে এমনি বলতে হয় যে আসলে আমরা যারা পড়াশোনা করছি, এই শেক্সপিয়ার একটা ট্র্যাজেডি লিখেছিলেন, জুলিয়াস সিজার। তার অনুসরণে যখন তাকে মেরে ফেলতে স্টার্ট করতেছিল, সর্বশেষ স্টার্টটা করে কিন্তু ব্রুটাস। তখন জুলিয়াস সিজার তার দিকে তাকিয়ে বুঝছিল, নো ওয়ার্ড ব্রুটাস, তুমিও। তো শেখ মুজিব যাকে বেশি বিশ্বাস করতেন, খন্দকার মোস্তাক, তার বাণিজ্য মন্ত্রী ছিলেন, তার খুব কাছের তাহিরুদ্দিন ঠাকুর তথ্য বেতার মন্ত্রী ছিলেন। এটা কিন্তু মির্জাফরের চেয়ে বড় কিছু ছিল। মানে আসলে আজকের কথাগুলো গুছিয়ে বলা যাবে না, কারণ এমনই এক ঘটনা যেগুলো প্রজন্মের পর প্রজন্মের কাছে জানানো উচিত। কেবল একটা ন্যারেটিভ, কিছু সংখ্যক বিপদগামী
সেনা সদস্য এসেই তাকে মেরে ফেললো, এটাই না, এটা ছিল না। এটা অসম্ভব একটা অন্য ধারার একটা ষড়যন্ত্র ছিল। এমনকি চমকে ওঠার মতো ব্যাপার, 14 আগস্ট বিকেলেও তাহিরুদ্দিন ঠাকুর এই গণভবনে এসে তার সাথে পায়চারি করতে আসছে, কথা বলছে। কি কথা বলছে? সবকিছু ঠিকঠাক করে এমনি আইওয়াশ করতে আসছে। ইভেন 14 আগস্টে বিকেলে টিফিন ক্যারিয়ারের বাটিতে, এগুলো খুব বাজে শোনায়, তারপরে বলছি, ধন্যবাদ মোস্তাক হাঁসের মাংস রান্না করে 32 নম্বরে দিয়ে আসে। তো আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা এমন নির্মম নিষ্ঠুর ভাবে তাকে আমরা হারালাম। উনি তার শেষ সময়ে এতজনকে উনি ফোন করেছিলেন, কেউ তার ডাকে সাড়া দিলেন না। তার কাছে মনে হলো যে তার এই অসহায় মুহূর্তে কত নিঃস্ব এবং রিক্ত ছিলেন। এমনকি ওনার খুব কাছের একজন, আমি আগেই বলছিলাম যে কথাগুলো অগোছল হয়ে যাবে, উনি তখন খুব কাছের একজন, 62 থেকে খুব কাছের, উনি শঙ্কর এস ব্যানার্জি, তখন উনি ইয়েতে ব্রিটেনের রাষ্ট্রদূত ভারতের, উনি তার বার্তা পাঠালেন মিসেস ইন্দিরা গান্ধীকে, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যে ওনাকে কিন্তু মেরে ফেলবে, এই মারা যাওয়ার কয়েকদিন আগে। এটা যখন ওনার কাছে মেসেজ পাঠানো হলো শ্রীমতী গান্ধীর, উনি তাকে বললেন যে ওই এস ব্যানার্জি তো পিছু লোক, তো আসলে ভয় পায়, বাংলার মানুষ কখনোই আমাকে মারতে পারে না। এবং উনি কয়েকজনের নাম বললেন যে এরা আমার ছেলের মতো, এটা কখনো মারবে না। কাদের নাম বলছিলেন? যাদের আমরা সবিস্তারের নাম শুনলাম, সেই ফারুক, রশিদ, ডালিম। ইভেন চমকে ওঠার মতো, আতঙ্কের মতো ঘটনা, যে সেনা সদস্যরা, যে সেনাবাহিনীর একটা রেজিমেন্ট এই 32 নম্বরে পাহারা দিত, 14 আগস্ট রাতে বা তার কয়েকদিন আগে ওই রেজিমেন্টের যারা ছিল সেই সদস্যদের উইথড্র করা হয়। আগে যারা ছিল তারা ছিল ফারুক রহমানের নিয়োজিত লোকজন, পরে তাদেরকে চেঞ্জ করে ডালিমের অনুসারীদের আনা হয়। এবং আরো আশ্চর্য ব্যাপার হলো 14 আগস্ট রাতে শেষ রাতের দিকে অন্য এক কন্টেনমেন্ট থেকে একজন সিভিলিয়ান মেজর আসলো, ওহাব নাম, সে এসে তাদের কাছে বললো যে তোমাদের যে আর্মস আছে, গুলি টুলি যেগুলো আছে ওগুলো আমাকে দিয়ে দাও, নতুন গুলি দেওয়া হবে। এরপরে কি হলো, যখন সেই 26 জনের মতো যারা অ্যাটাক করলো, তারা যখন আসলো, তখন সেই যারা সেনার সদস্য ছিল ওই বাড়িতে, তাদের তো আর্মস নাই, মানে গুলি নাই, কি করবে? এবং যখন দেখলো যে তাদেরই সিনিয়ররা চলে আসছে, তখন ভাবলো যে থাক, আর কি করবো, আমাদের কিছু করার নেই। তো ষড়যন্ত্রটা কেবল আমাদেরই মধ্যে ছিল তা না, দেশি বিদেশি সবাই এর সাথে জড়িত। এবং সবচেয়ে বেশি সমস্যা ছিল পার্টির মধ্যে বেশ কয়েকজন সিনিয়র লিডার যারা বাকশালে গভর্নর হয়েছিল, খুবই তাদের কারো কারো পদমর্যাদা মেজর জেনারেল ছিল। ইভেন অত্যন্ত দুঃখজনক, এই 12 জনকে যাদেরকে রিহেবিলিট করা হয়েছিল ফরেন সার্ভিসে, ফার্স্ট সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারি, থার্ড সেক্রেটারি বিভিন্ন দেশে, তাদের আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলেন এমন একজন, খুব লজ্জা লাগে বলতে, উনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের একজন পররাষ্ট্র সচিব হন। উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যায় বিদেশে, আর একজন মেজর জেনারেল যান সেই সব খুনিদের সাথে সমালোচনা করতে। মূল কথাটা হলো, যেটা আসলে দেশি বিদেশিদের ষড়যন্ত্র, এটা কেবল মুসলিম ও কয়েকজন বিপদগামী সেনা সদস্যের কথা বলে শেষ করা যাবে না। একটা কথা ছিল সেই সময়ে, পরে বা আবারও দাবি উঠেছিল যে ট্রুথ কমিশন করে কারা এর সাথে সরাসরি জড়িত, নেপথ্যে কারা ছিল, তাদেরকে খুঁজে বের করে বিচার করার কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। সেই কুশীলকরা এখনই সেই পিছন থেকে পর্দার আড়ালে এখনো আছে, এখনো তারা ব্যস্ত আছে এই দেশের উন্নতি, এই দেশের স্বাধীনতা যাতে না হয়, মানে খর্ব হয়ে যায়, সেই চেষ্টা তারা এখনো করে যাচ্ছে। তো একটা আশার কথা হলো যে সেই 2010 সালের 28শে জানুয়ারি সম্ভবত 5 জনের ফাঁসি কার্যকর হয়। আরো কয়েকজন দেশের বাইরে আছে, হয়তো পাওয়া যাবে তাদের। আর রিসেন্টলি একজনকে ধরা হলো, ক্যাপ্টেন মাজেদ, তাকেও ফাঁসিতে ঝুলানো হয়েছে।
তো আমাদের সত্যিকার অর্থে এই মহান শ্রেষ্ঠ বাঙালি যিনি জাতির পিতা, তার প্রতি আমাদের সত্যিকার অর্থে অকুণ্ঠ শ্রদ্ধা ভালোবাসা দেওয়া উচিত। এই কারণে যিনি আমাদের স্বাধীনতা, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য যে নিরন্তর চেষ্টা করছেন, তার কোনো তুলনা নেই। আমরা তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং সর্বোপরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি, যে উনি যেভাবে তার বাবার আদর্শে লালিত হয়ে উনি আমাদের যে যতদূর সম্ভব ওনার চেষ্টার কোনো ত্রুটি নেই, আমাদের উন্নতির চেষ্টা করছেন। সবার জন্য আমাদের শুভকামনা থাকা উচিত। তো এইভাবেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। এই না লেখা প্রেম চুক্তিতেই সেই মহান ব্যক্তিত্বকে মনির কুঠায় ঠাঁই দিয়েছি। চিরজাগরুক আর অমলিন, শ্রদ্ধায় সিক্ত হোক সেই সব শহীদ। এবারে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরাদ সাহেবকে। আসসালামু আলাইকুম। শুরুতেই আমি 15ই আগস্ট 1975 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার সহ সেদিন যারা ঘাতকদের হাতে নিহত হয়েছিলেন, শহীদ বা শাহাদাত বরণ করেছিলেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে আমরা যে স্বাধীন দেশের নাগরিক হিসাবে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে এই স্বাধীন দেশ দিয়েছেন, সেই দেশের নাগরিক হিসাবে গর্বিত বাংলাদেশী হিসাবে, একজন বাঙালি হিসাবে আত্মমর্যাদা নিয়ে আপনাদের সামনে আসতে পারার জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে, এবং যিনি না থাকলেই এই দেশ আমরা পেতাম না, সেই জাতির পিতা বঙ্গবন্ধুকে আবারও স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আপনারা ইতিমধ্যেই আমার পূর্বতন বক্তাদের কাছ থেকে জেনেছেন যে 15ই আগস্ট আমাদের দেশের জন্য, 15ই আগস্ট 1975 সাল আমাদের দেশের জন্য
একটি কলঙ্কময় দিন। যে ব্যক্তি তার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য সর্বক্ষণভাবে উনি নিবেদিত ছিলেন, যিনি তার জীবনের অর্ধেকটা সময় এই নিষ্পেষিত মানুষের জন্য জেলে কাটিয়েছেন, যার পরিবার, তার স্ত্রী, তার স্বামীকে দীর্ঘ সময়, দীর্ঘ বছর ধরে পাননি, অনেকগুলো বছর পাননি। তার সন্তানেরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ তার অন্যান্য সন্তানেরাও তাদের পিতার আদর থেকে বঞ্চিত হয়েছেন। তিনি তার পরিবারের কাছ থেকে দূরে ছিলেন, দূরে থাকতে বাধ্য হয়েছেন শাসক গোষ্ঠী পাকিস্তানদের কারণে। তাকে দীর্ঘ সময় জেলে অবস্থান করতে হয়েছে। যে ব্যক্তি একটি দেশের জন্য, একটি দেশের নাগরিকদের জন্য, বাঙালিদের জন্য, বাঙালিদের একটি স্বাধীন রাষ্ট্রের জন্য নিজের সকল ভোগ বিলাস আনন্দকে বিসর্জন দিয়েছেন, আমরা এদের স্বাধীন হওয়ার মাত্র 4 বছরের মাথায় তাকে এবং তার পরিবারকে, তার নিকট আত্মীয় স্বজনকে নির্মমভাবে হত্যা করেছি। জাতি হিসাবে একটা কলঙ্কজনক অধ্যায়, জাতি হিসাবে, যে কোনো জাতির হিসাবে এটা খুবই কলঙ্কিত একটি সময়। তাহলে আজকে আমরা যখন এই শ্রদ্ধার সাথে আজকে তাদের এই শাহাদাত বরণ, তাদের এই মৃত্যুকে স্মরণ করছি, আমাদের উচিত হবে বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, সেই সোনার বাংলা গড়ার জন্য তিনি যে সকল নির্দেশনা, আদেশ বিভিন্ন সময় দিয়েছেন, সেগুলোকে উপলব্ধি করা এবং সে অনুযায়ী কাজ করা। তার মতো দেশপ্রেমিক এ সমাজে নেই। সে কারণেই তাকে আমরা বলেছি বা খেতাব দিয়েছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমরা বড়ই আত্মকেন্দ্রিক, বিশেষ করে আমরা বাংলাদেশিরা, বাঙালিরা বড়ই সেলফ ডিপেন্ডেন্ট। নিজে কি পেলাম সেটাকে খুব বড় করে দেখি আমরা। পৃথিবীর অন্য কোনো ডিকশনারিতে কৃতজ্ঞ শব্দটি নেই, সরাসরি নেই। ট্রেইটর আছে বা অন্য বিভিন্ন নামে আছে, কিন্তু কৃতজ্ঞ অর্থাৎ উপকারীর অপকার করে যে, তাই না? কেউ একজন উপকারীর অপকার করে যে, এইরকম চারিত্রিক বা দুশ্চরিত্রের বীজ আমাদের শরীরের রক্তে রয়ে গেছে, যার একটি বড় বহিঃপ্রকাশ আমরা ঘটিয়ে ফেলেছি 1975 সালে। এতে শুধুমাত্র যে আমরা বঙ্গবন্ধুর মতো একজন বিশাল মানুষকে হারিয়েছি তা না, আমরা তার সাথে সাথে আমরা আমাদের
বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়ের সূচনা করেছি। এই কিছুক্ষণ আগে আমি পড়ছিলাম যে 1975 সালের 15ই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দিন, এবং যেহেতু ঘটনাটা ভোরবেলা ঘটেছে সে কারণে সেদিন সকল পত্রিকায় বঙ্গবন্ধুর বাণী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের যে ক্রোড়পত্র সেটা কিন্তু বেরোয়েছিল 1975 সালের 15ই আগস্ট। যেহেতু ভোরবেলার ঘটনা, তার আগে পত্রিকা আপনারা জানেন যে ছাপা হয়ে যায়। তো বঙ্গবন্ধুর যে সামগ্রিক ইতিহাস আপনারা পটভূমি ইতিমধ্যে জেনেছেন, কিন্তু আমার বক্তব্য আমি আপনাদেরকে শুধুমাত্র একটা আহ্বান জানাই, সেটা হচ্ছে যে যদি সত্যিকার অর্থে আমাদের মধ্যে সামান্যতম দেশপ্রেম থাকে, তাহলে সেই দেশপ্রেমের ছুরিটাকে আরো বেশি ধারালো আমরা করতে পারি শুধুমাত্র বঙ্গবন্ধু নামক যে কোষ্ঠী পাথর, সেই পাথরের দিয়ে আমরা এটাকে আরো ধারালো করতে পারি। আমরা তার যে আহ্বান 1974 সালে উনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা এখনো বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রেকর্ড করে ক্যাডেটদের শোনানো হয়, যেখানে তিনি সেদিনের শুধু ক্যাডেটদের নয় পুরা জাতির জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যারা সরকারি অর্থায়নে তাদের বেতন ভাতা এবং অন্যান্য বিষয়গুলো পেয়ে থাকেন। এবং আপনারা যদি ওটা শুনেন আপনাদেরও মনে হওয়া উচিত যে আসলে আমরা কি পেলাম কি পেলাম না সেটা বিবেচনার চেয়ে আমি কি দেশকে কি দিলাম কি দিতে পারিনি সেটা বিবেচনার ভার বা সময় এসেছে। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ আপনারা সবাই শুনেছেন, জানেন যে উদাত্ত আহ্বান উনি জাতিকে শুনিয়েছিলেন, সেই আহ্বানে সাড়া দিয়ে দেশ ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমরা সেই জাতি 7ই মার্চের আহ্বানে 9 মাস যুদ্ধ করলাম, কিন্তু 7 কোটি বাঙালি বঙ্গবন্ধুকে বুক পেতে আগলে রাখতে পারেনি 15ই আগস্ট। কেউ আসেনি, কারণ আমরা নিজের কমফোর্ট, কেউ ঘুমের জন্য উঠতে পারেনি, কেউ থাক না কি হয়। এবং এই বিষয়টা খুবই মর্মান্তিক। আমরা কখনোই মনে করি না যে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলতে, এক দেশ ঐক্য হবে, এক দেশকে কিভাবে নিয়ে আমরা ভাবতে পারি, যেটা বঙ্গবন্ধু ভেবেছিলেন, যেটা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবেন। আপনারা দেখেছেন যে তার যে বলিষ্ঠ দিক নির্দেশনা, উনি প্রতিটা দিক নির্দেশনায় তার পিতাকে স্মরণ করেন, এবং তা ওই সিচুয়েশনে তার পিতা কি ধরনের ডিসিশন দিতেন সেটা চিন্তা করে উনি সেটা দেওয়ার চেষ্টা করেন। এবং এত অভাব অনটন এত কিছুর পরও দেশের প্রবৃদ্ধির হার প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাহলে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজকে আমরা কোথায় যেতাম? তার সাথে তার পরিবারের অন্যান্য যে সুযোগ্য ব্যক্তি যারা সেদিন নিহত হয়েছিলেন, তারা যদি তাদের সম্পূর্ণ সময়টা এ দেশের কল্যাণে দিতে পারতেন, তাহলে আমরা আজকে কোথায় থাকতাম? যাদেরকে আমরা হারিয়েছি এই মুহূর্তে তাদের রুহের মাগফিরাত কামনা করা ছাড়া আমাদের কিছু করার নেই। কিন্তু তাদের দেখানো পথ,
তাদের দেখানো নির্দেশনা, তাদের দেয়া নির্দেশনা, তাদের আদেশ উপদেশগুলো যদি আমরা বুঝতে চেষ্টা করি এবং সেই বুঝে যদি আমরা দেশের জন্য কিছু করি, তাহলে আমি মনে করি যে আমরা সত্যিকার অর্থে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আর আমার কথা বাড়াবো না। আমি আশা করি আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারাই আছেন তারা বঙ্গবন্ধু এবং তার পরিবারের অবদান আমাদের এই দেশের জন্য, এই বাংলাদেশিদের জন্য, বাঙালির জন্য এটা আছে, সেটাও পড়াশোনা করবেন, অধ্যয়ন করবেন, তাহলেই বুঝতে পারবেন যে একটি পরিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মতো একটি জায়গা থেকে উঠে এসে কিভাবে পুরো একটি জাতির হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এবং সেটা জাতি অতি সযত্নে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজ। সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে যারা যার যার বাসায় থেকে আজকের এই করোনার কারণে আসতে পারেননি, যার যার বাসা থেকে এই অনুষ্ঠানে যোগদান দিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমার পূর্বে যারা অত্যন্ত সুন্দরভাবে 15ই আগস্টের প্রেক্ষাপট, 15ই আগস্ট নিয়ে আলোচনা করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে সংগ্রামী মানুষের শৌর্য বীর্যে যে মানুষটি অগ্রগণ্য, সেই মহান নেতা ও তার সাথে শাহাদাত বরণ করা সকল শহীদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাইকে ধন্যবাদ। একটি ঘোষণা আছে, বাদ জোহর মিলাদের আয়োজন করা আছে, আপনারা সবাই মিলাদে অংশ নেবেন আমাদের কেন্দ্রীয় মসজিদে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কেন্দ্রীয় মসজিদ। আমির স্যার, আপনি রেকর্ডিংটা শুধু বন্ধ করেন, জুমে যারা আছে তারা যেন শুনতে পায় আমার কথা। আমি জাস্ট আজকের যেহেতু সবাইকে একসাথে পাই না করোনার কারণে,